বস্তিতে করোনা আক্রান্তের পরিসংখ্যান নেই, পরীক্ষার অনীহায় বাড়ছে সংক্রমণ ঝুঁকি। হাটে পশুর দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা, ব্যস্ততা নেই বাঁশের চাটাই তৈরির কারিগরদের। উত্তরে দীর্ঘ বন্যায় দক্ষিণে বেড়েছে পানির চাপ, হুমকিতে তীর সংরক্ষণ কেন্দ্রিক প্রকল্প। চীনের বাজারে চামড়া রপ্তানি বাড়ার আশা, ক্রেতারা কম দাম দিচ্ছেন বলছে ব্যবসায়ী। এবং সুন্দরবনে পুরুষ বাঘ কমায় ব্যাহত হচ্ছে প্রজনন, 11 মাসে 3 বাঘের রহস্যজনক মৃত্যু। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনা সংক্রমণের 4.5 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও বস্তিতে আক্রান্তের কোনো পরিসংখ্যান নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। এমনকি সেখানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব সহ কোনো স্বাস্থ্যবিধি। আবার করোনা পরীক্ষায় অনীহার কারণে বাড়ছে কমিউনিটি ট্রান্সমিশনের শঙ্কা। 90% মানুষের মুখে নেই মাস্ক, মানা হচ্ছে না শারীরিক দূরত্ব, এমনকি গাদাগাদি করেই চলছে আড্ডা। রাজধানীর বিভিন্ন বস্তির চিত্র এমন। বস্তিবাসীর অনেকেরই ভ্রান্ত বিশ্বাস করোনা ধনীদের রোগ, এতে তারা আক্রান্ত হবেন না। গরিবের কোনো করোনা নাই, যে আমরা চলতেছি ফিরতেছি, আড়ে যাই, বাজারে যাই, সবসময় মাছ ছাড়াই। আঙ্গুর আল্লাহ নিজে স্বয়ং করে আছে, নাহলে আমরা এই কথা বললাম না। এই যে গণবসতি এত মানুষ, আমরা যে পচা জায়গার মধ্যে থাকি, এই পচা জায়গার মধ্যে কেউই থাকতো না। ওষুধ কত মাসে ধরা পড়ে গেত গা। আল্লাহ রসুল দোয়া আঙ্গুর ইনো কারো করোনা ধরা পড়ে না। আবার খুপড়ি ঘরে অনেকের বসবাস, খোলা শৌচাগারের গণব্যবহার বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। অনেকের করোনা উপসর্গ দেখা দিলেও যান না নমুনা পরীক্ষা করাতে। আমরা হালাল পয়সা খাই, হালাল রুজি করি, হালাল কামাই খাই। আমার করুণ হইব না, করুণ হইব যারা অবৈধ খাওন খায়। হ্যাঁ, খালি বস্তিতে না, সরকারের উচিত প্রতি ঘরে ঘরে অসহায় লোকদের সেবা করা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বস্তিতে বসবাসকারীদের বড় অংশই তরুণ। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকায় অনেকেই সুস্থ হয়ে যাচ্ছেন। অসুস্থ হয়ে বাড়িতেই চিকিৎসা নেয়, কেউ অ্যাসিম্পটোমেটিক হয়ে চলছে, চিকিৎসা নেয়। বিভিন্ন কারণে তারা তাদের চিকিৎসার সেই সুযোগটাও পাচ্ছে না। তারপরেও বস্তি এলাকার জনসাধারণের জন্য আলাদা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমার মনে হয় করা উচিত, তারা যাতে উদ্বুদ্ধ হয়। কারণ তারা অনেক সামাজিক কুসংস্কারের জন্য অনেকে পরীক্ষা করতে আসে না, সেই জায়গাটায় তাদের উদ্বুদ্ধ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বস্তিবাসীদের নিয়ে সামান্য উদ্যোগ নেওয়া হলেও পরিকল্পিত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। দেরিতে হলেও আক্রান্তের সংখ্যা নির্ণয়ে শুরু হয়েছে ডাটাবেস তৈরির কাজ। বস্তিবাসীদের নিয়ে ব্যাপক আকারে আসলে তেমন কোনো গবেষণা এখনো হয়নি। আইডিসিআর এবং আইসিডিডিআরবি যৌথভাবে ইউএসএআইডির সহায়তা কিছু কাজ করছে। সেখানে আসলে আমরা তেমন বেশি ইনফেকশন পাচ্ছি না, যদিও ধারণা করা হচ্ছিল বস্তি থেকে হয়তো কমিউনিটি ট্রান্সমিশনটা ব্যাপক আকারে ছড়াবে। কতজন আক্রান্ত বস্তিবাসী এই মুহূর্তে এখন বলা যাচ্ছে না, কিন্তু আমাদের যেহেতু কাজটা চলছে কমপ্লিট হয়ে গেলে অবশ্যই জানতে পারবেন। এবং দেখা যাচ্ছে যে বস্তির মধ্যে যারা আগে ছিলেন, যারা যখন বয়স্ক ব্যক্তিরা, তারা কিন্তু বেশিরভাগই জানেন যে কর্মহীন হওয়ার কারণে গ্রাম দেশে চলে গেছে, যার ফলে এখন যারা আছেন তরুণরা, তারা কিন্তু অনেক সংখ্যাটা কম। সবশেষ বস্তি শুমারি অনুযায়ী ঢাকার 2 সিটিতে 3,394টি বস্তি আছে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পশুর হাটে ঘোষণা দিয়ে বিক্রি শুরু হলো, কিন্তু ক্রেতা নেই বললে চলে। যে কয়েকজন আসছেন, দাম নিয়ে সন্তোষ জানিয়েছেন তারা। বিক্রেতাদের আশা শেষ 2 দিন জমজমাট বিক্রি হবে। রাজধানীর হাটে বিপুল পশু সমাগম হয়েছে, কম বেশি বেচাকেনাও চলছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে এখনো, কিন্তু বাগড়া বসিয়েছে বৃষ্টি। পানি জমা স্যাঁতসেঁতে জায়গায় পশুর ঠাঁই হয়েছে। আশঙ্কা করা হচ্ছে হাটে এবার দুর্ভোগ বাড়াতে পারে খারাপ আবহাওয়া। আমাদের অবস্থা খারাপ হবে, বেচাকেনা খারাপ হবে, তারপরে খাওয়া দাওয়ার দিক দিয়ে খারাপ হবে, চলাফেরা সব দিক দিয়ে সমস্যা। বৃষ্টির কারণে এখন কাগজ মাগজ বাতাসে উড়িয়ে যাচ্ছে, দলকে ভেজ দিয়ে
অনেক কষ্ট। খাওয়া দাওয়ার এক অসুবিধা, খুব কষ্টের সাথে গরমে কষ্ট করলাম, আবার ফের বৃষ্টি হয়েছে, এখন কষ্ট, থাকার জায়গার কষ্ট, গরু ঘাসের কষ্ট, সমস্ত দিক থেকে কষ্ট। ঈদের আছে মাত্র কয়েকদিন, কিন্তু হাট ক্রেতা শূন্য প্রায়। দাম কম হয়, কোরবানির পশু কিনে খুশি ক্রেতারা, তবে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। 5 দিন আইছি, ধরেন আমরা বসে আছি, গরু বেচা কেনা কম, তারপরে ফৌজদারি গরুটা 70 গরু 50-55 দাম বলে, এই হয়েছে বিষয় আমাদের। আমি গরু নিয়ে আসছি 15টা, তার মধ্যে মাত্র একটা বেচলাম 1,15,000। বাড়ির উপরে 1,10,000 দাম হয়েছিল, বেশি না, সেটা এখানে এসে 1,15,000 পাইছি। সাধারণত বড় গরুগুলির একটু দাম কমই মনে হচ্ছে আমাকে, আর আমি কিন্তু বেশি ঘোরাঘুরি করি নাই, ওনাকে প্রথম একটা গরুই দেখছি, এইটাই আমি নিচ্ছি পছন্দ করে, আর ভিতরে আমি আর কিন্তু যাইনি। গতবার আমার এই গরু 2 লাখ 2.5 লাখ উপরে কিন্তু হয়েছে, আর এবার 1,83,000 কিনলাম। হাট ইজারাদাররা বলছেন এমন পরিস্থিতি আগে কখনো হয়নি। তাদের আশা বুধ বৃহস্পতি থেকে বিক্রি বাড়বে। আমার মনে হয় পুরোদমে বিক্রেতা ইনশাআল্লাহ কালকে থেকে শুরু হয়ে যাবে, হয়তো আজকে রাত থেকেও হতে পারে, কারণ অনেক বিক্রেতারা তারা গরুর দাম অনেকটা কমাই দিছে আজকে। মনে হয় আজকে রাত্রে হয়তো বা কালকে থেকে পুরোদমে বিক্রি শুরু হয়ে যাবে এই হাটে। তারপরও করোনার কারণে এবার ঢাকায় 15 থেকে 20% গরু কম বিক্রি হওয়ার আশঙ্কা করছেন ইজারাদাররা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদ এলে ব্যস্ততা বাড়ে বাঁশের চাটাই তৈরির কারিগরদের, কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে চাটাইয়ের তেমন অর্ডার পায়নি মানিকগঞ্জের কারিগররা। করোনার সংকটের পাশাপাশি বিক্রির প্রধান মৌসুমের লোকসান কিভাবে পোষাবে তা নিয়ে শঙ্কিত তারা। বাঁশের চাটাই তৈরির জন্য খ্যাতি রয়েছে মানিকগঞ্জের জাগির ইউনিয়নের 1.5 গ্রামের। এখানে কেবল চাটাই তৈরি করে জীবিকা চালায় শতাধিক পরিবার। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি তাদের পণ্য যায় ঢাকা, গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গায়। চাটাইয়ের কারিগরদের কাজ চলে কম বেশি সারা বছরই, তবে কোরবানির ঈদের আগে চাপ বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু করোনার কারণে এবার পরিস্থিতি ভিন্ন। লকডাউনের কারণে আগে বন্ধ হয়ে গেছে অর্ডার। ঈদের আগে চাটাইয়ের চাহিদা কিছুটা বাড়লেও স্বাভাবিকের তুলনায় তা অনেক কম। গত কোরবানি একটু ভালো ছিল, বেশি বেচা কিনে হয়েছে, এখন মানুষ নিতে পারতেছে না, এখন কোনো জায়গা থেকে কোনো জায়গা যাওয়া যাইতেছে না করোনার জন্য। আমাদের ঘরে অনেক মাল টাল রয়ে গেছে, চাটাই ডোল এখানে আমরা বিক্রি করা পারতেছি না। গরু টরু কোরবানি দিলে হেরা নেয়, হেরা এসে নেয়, মনে করেন যেটা বেশি আমরা 70-80 টাকা, হেরা 100 টাকা পিস দিয়ে নেয়। দুর্যোগকালীন সময়ে অনেকে সরকারের আর্থিক সহযোগিতা বা ত্রাণ পেলেও চাটাই তৈরির কারিগরদের কপালে তা জোটেনি এখনো। তবে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন জনপ্রতিনিধিরা। উপজেলা পর্যায়ে আমরা কথা বলে যাতে তাদের জন্য সরকারের সুযোগ সুবিধাটা তারা একটু স্পেশালি ভালো মতো পায়, তার জন্য আমি চেয়ারম্যান হিসেবে কাজ করার জন্য চেষ্টা করব। 1.5 গ্রামে চাটাই তৈরি বেশি হলেও পুরো মানিকগঞ্জেই ছড়িয়ে ছিটিয়ে আছে এই পেশার মানুষ। বর্তমানে জেলার 2300 মতো পরিবারের আয়ের উৎস এই কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঈদে গুরুত্বপূর্ণ সব স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও সতর্কতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি মনে করেন এদেশে বড় হামলার সক্ষমতা নেই জঙ্গিদের। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সবসময় জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বেড়ে যায়। এবারও ঈদুল আজহাকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কা করে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে 19 জুলাই সতর্কতা জারি করে ইউনিটগুলোকে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর। আসছে ঈদুল আজহায় জঙ্গি বিরোধী তৎপরতা রোধে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান আসাদুজ্জামান খান। তিনি বলেন, এখন আর হামলার সক্ষমতা নেই জঙ্গিদের, তবে তারা তাদের শক্তির জানান দিতে বিভিন্ন ধরনের কৌশল নেয়। জঙ্গির আমরা এদের আন্ডারে কন্ট্রোলে এনেছি, কিন্তু আমরা এদেরকে একদম সমূলে করতে পারিনি, এবং মাঝে মাঝে তারা তাদের উপস্থিতির জন্য কিছু কিছু ঘটনা ঘটাবার চেষ্টা করে, কিন্তু সেগুলো আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের র্যাব যথার্থভাবে সেগুলি দমন করে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্যের ভিত্তিতে অনিয়মের সাথে জড়িত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান চলমান থাকবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান আসাদুজ্জামান খান। ইতালিতে এই ভুয়া সার্টিফিকেটের জন্য আমাদের প্লেনকে ফেরত পাঠিয়েছে। এর চেয়ে লজ্জাকর বিষয় আমাদের জন্য কিছু নেই বলে আমি মনে করি। কোনোভাবে বন্ধ হয়নি, যারাই করবে আমরা তাদেরকেই ধরব, এটাই হলো মূল কথা, এটা চলবে।
যাবজ্জীবন সাজা খাটা 368 জনকে মুক্তি দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ধর্ষক ও ভয়ঙ্কর খুনিদের ক্ষেত্রে এ সুযোগ থাকছে না বলে জানান আসাদুজ্জামান খান। 368তে নিয়ে আসছি এবং এইটা প্রক্রিয়া চলছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আর কয়েকদিন বাকি থাকলেও এখনো বাস টার্মিনালে নেই ঘরমুখো মানুষের ভিড়। টিকিট বিক্রির কাউন্টার প্রায় ফাঁকা। রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রী সংকটে কিছু বাস ছাড়ছে নির্ধারিত সময়েরও পরে। এদিকে করোনা ঝুঁকির মধ্যেও অনেককেই দেখা গেছে স্বাস্থ্যবিধি না মেনেই যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে। মঙ্গলবার সকাল 9টায় গাবতলী বাস টার্মিনালের চিত্র এটি। অথচ অন্যান্য বছর ঈদের আগ মুহূর্তে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় থাকে এ টার্মিনালে। এবারের চিত্র ভিন্ন, তাই এখন যারা বাড়ি যাচ্ছেন তারা অনেকটাই ঢাকা ছাড়ছেন স্বাচ্ছন্দ্যে। তবে টার্মিনালে অনেককেই দেখা গেছে স্বাস্থ্যবিধি না মানতে, যদিও তারা স্বীকার করছেন করোনা থেকে বাঁচতে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। জানি আমি ইউজ করতে একটু আনকমফোর্টেবল বোধ করি, আমি করি, সবসময় করি, বাট এখন অনেক গরম পড়তেছে তো আসলে এই জন্য আমাদের ওয়েদারের জন্য মাস্ক আসলে যায় না, এটাই আর কি আমাদের প্রবলেম। ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রতিটি বাসে নিয়ম অনুযায়ী সামাজিক দূরত্ব অর্থাৎ এক সিট খালি রেখে বাসে যাতায়াত করছেন যাত্রীরা। তবে ভাড়া নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভাড়াটা অনেক বেশি, 80% হলেও অনেক বেশি হয়ে যায়, সেখানে 100% ভাড়াই তারা নিচ্ছে। ভাড়া তো এখন হচ্ছে 2 সিট, যেহেতু একজনের, সেহেতু সেরকম আগে যেমন ছিল সেরকমই, কিন্তু 2 সিটের জন্য হচ্ছে একটু বাড়তি। এদিকে যাত্রী কম থাকায় অনেকটাই হতাশ পরিবহন সংশ্লিষ্টরা। করোনা ভাইরাসের জন্য মানুষ কম বের হচ্ছে। দ্বিতীয় কথা, ঈদের ছুটি তো এখনো হয় নাই, শুরু হয় নাই। 30 তারিখে একটু চাপ আছে সামান্য আর কি, এর আগে সব গাড়ি ফাঁকা। এবার অগ্রিম টিকিট কাটার কোনো ব্যবস্থা রাখা হয়নি, তাই গন্তব্যে যাত্রার কিছুক্ষণ আগে টিকিট সংগ্রহ করতে হচ্ছে ঘরমুখো মানুষদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মার তীব্র স্রোতে শিমুলিয়া ফেরিঘাটের 3 নম্বর পল্টন ভেসে গেছে, তলিয়ে গেছে ঘাটের সংযোগ সড়ক। ফলে ব্যাহত হচ্ছে এই রুটে ফেরি চলাচল। এদিকে তীব্র স্রোতে দৌলতদিয়া পাটুরিয়া রুটেও ফেরি চলাচল ব্যাহত হওয়ায় 2 ঘাটে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। শিমুলিয়ায় বিআইডব্লিউটিসির ঘাট ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, একটি ঘাট ফেসে যাওয়ায় বাকি থাকা 2টি ঘাট দিয়েই চলছে ছোট 5টি ফেরি, বন্ধ আছে রোরো ফেরি। ঘাটের দৌলতদিয়া প্রান্তে নদী পাড়ের অপেক্ষায় রয়েছে কয়েকশো যানবাহন। স্রোতে তলিয়ে যাওয়া 3 ও 6 নম্বর ঘাটের সংযোগ সড়ক সচল করতে ফেলা হচ্ছে ইট, বালুর বস্তা ও জিও ব্যাগ। এদিকে মেঘনায় পানি বাড়ায় তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে শরীয়তপুর চাঁদপুর রুটে ফেরি চলাচল। প্রতিদিন অন্তত 12 ঘন্টা বন্ধ থাকছে ফেরি পারাপার। তবে দৌলতদিয়া ঘাটে চাপ কিছুটা কমেছে, সচল আছে 15টি ফেরি। ফেরিঘাটের পরিস্থিতি জানাতে শরীয়তপুর থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আমিন। নুরুল, শরীয়তপুর চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে কিনা, আর ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ কেমন রয়েছে, ঘাট এলাকায় যানজট কেমন দেখছেন এখন? ফেরি চলাচল কিন্তু একেবারেই স্বাভাবিক নেই, কারণ এখানে মেঘনায় গত এক সপ্তাহে প্রায় 57 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে মেঘনায় মুহূর্তে বেশ উত্তাল এবং তীব্র স্রোত রয়েছে। এই স্রোতের বিপরীতে ফেরিগুলি পারাপার হতে কিন্তু আগের চেয়ে স্বাভাবিক সময়ে যেই সময় লাগে তার থেকে 3 গুণ 4 গুণ সময় বেশি লাগছে, যার কারণে প্রতিদিন যেখানে প্রতিটি ফেরি 5 থেকে 6টি ট্রিপ পারাপার করতো যানবাহন, সেখানে কিন্তু তারা মাত্র 2টি ট্রিপ করতে পারছে, যার কারণে এখানে যানবাহনের এই তীব্র চাপটি আমরা লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে শরীয়তপুরের নরসিংহ 2টি ট্রিপ করতে পারছে, যার কারণে এখানে যানবাহনের এই তীব্র চাপটি আমরা লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে প্রায় 5 শতাধিক পণ্য এবং যাত্রীবাহী যানবাহন আটকা রয়েছে। তার মধ্যে সবচেয়ে ভোগান্তিতে রয়েছে যে সকল যাত্রীবাহী যানবাহন এখানে আটকা রয়েছে, প্রায় অর্ধশত যাত্রীবাহী যানবাহনও কিন্তু এখানে আটকা রয়েছে। যেই যানবাহনের অনেকের চালক এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যারা গতকাল এখানে এসে 24 ঘন্টা, কেউ কেউ 48 ঘন্টা পর্যন্ত এখানে আটকা রয়েছে।
সে সকল যাত্রীরা কিন্তু বাস খালি রেখে নৌপথে অর্থাৎ ইঞ্জিন চালিত নৌকায় বা ফেরিতে করে এই প্রমত্তা পদ্মা পাড়ি দিয়ে তারা বিকল্প উপায়ে চলে যাচ্ছেন। সেক্ষেত্রে চালকরা শুধুমাত্র খালি বাস নিয়ে এখানে বসে রয়েছেন, কারণ ঈদে ঘরমুখ মানুষ চট্টগ্রাম থেকে যে সকল মানুষ খুলনা, বরিশাল এ সকল গন্তব্যের উদ্দেশ্যে যাবে তাদের নিয়ে আসার জন্য তারা খালি বাস নিয়েই চট্টগ্রামের দিকে রওনা করছেন। আর আমি কথা বলেছিলাম বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষের সাথে, তারা যেটি বলছে যে সম্প্রতি সময়ে এই ঘাট থেকে এই ঘাটের সবচেয়ে ভালো নতুন যেই ফেরিটি ছিল, যেটি মূলত স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে চলতে সক্ষম ফেরি কুসুমকলি, সেই ফেরিটিকে সম্প্রতি এই ঘাট থেকে মাওয়া শিমুলিয়া ঘাটে সংযুক্ত করা হয়েছে, যার কারণে মাত্র 6টি ফেরি দিয়ে এই যানবাহন পারাপার করতে কিন্তু তারা নিয়মিত হিমশিম খাচ্ছে এবং যেখানে প্রতিদিন গড়ে ভাটার সময় তীব্র স্রোতের ঘন্টা ফেরি চলাচল করতে সক্ষম হচ্ছে, আর বাকি 12 ঘন্টা কিন্তু তাদের ফেরি বন্ধ রাখতে হচ্ছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে শরীয়তপুর চাঁদপুর ফেরিঘাটের সবশেষ তথ্য। শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নুরুল আমিন। ব্রহ্মপুত্র, যমুনা ও উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি কিছুটা কমেছে, ফলে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। তবে মধ্যাঞ্চলে নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। ঢাকার আশপাশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পদ্মা মেঘনার উজানে পানি কমছে। শরীয়তপুরে পানিবন্দী প্রায় 5.5 লাখ মানুষ। পদ্মা স্রোতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে অন্তত 28টি পয়েন্টে। মাদারীপুরের শিবচরে 7টি ইউনিয়নে দেখা দিয়েছে ভাঙন। তলিয়ে গেছে বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা। পানিবন্দী 10 ইউনিয়নের কয়েক হাজার পরিবার। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুড়িগ্রাম ও জামালপুরে নদ নদীর পানি কমলেও দুর্ভোগ কমেনি। শেরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 20টি ইউনিয়নে প্রায় 17,000 পরিবার পানিবন্দী। ঢাকার আশপাশের নদ নদীর পানি বাড়ায় ভেসে গেছে সাভার ও ধামরায়ের শতাধিক মাছের ঘের। এ নিয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, ফরিদপুরের শহররক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, আর পানিবন্দী এলাকার দুর্ভোগের খবর জানান। ফরিদপুর শহররক্ষা বাঁধ কিন্তু দ্বিতীয় দফায় ভেঙেছে, যার ফলে কিন্তু ফরিদপুরের শহরের 24-25 নম্বর ওয়ার্ডে কিন্তু এই মুহূর্তে পানি রয়েছে এবং ওই অঞ্চলের মানুষ যারা বসতি ছিল তারা কিন্তু এখন বেড়িবাঁধের উপরে বা রাস্তার উপরে আশ্রয় নিয়েছে। তো আপনাকে সার্বিক পরিস্থিতি বলতে গেলে বলতে হয় ফরিদপুর জেলায় বন্যা অবনতি হচ্ছে, প্রতিদিনই মূলত বন্যার পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে এবং ফরিদপুর জেলার যে 7টি উপজেলা বন্যা কবলিত তার মধ্যে সবথেকে বেশি অবস্থা খারাপ রয়েছে চরভদ্রেশ্বর উপজেলা, যে উপজেলাটি পুরোটাই এখন পানিতে প্লাবিত এবং ওই উপজেলার মানুষ কিন্তু পার্শ্ববর্তী উপজেলা বা রাস্তা উঁচুজায়গায় স্থানে আশ্রয় নিয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। তো সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম ফরিদপুরের জেলা প্রশাসকের কাছে। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত সরকারিভাবে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য 450 মেট্রিক টন চাল এবং 7 লক্ষাধিক টাকা পাশাপাশি শিশু খাদ্য তারা সরবরাহ করেছে, তবে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে এমনটি দাবি করেছেন। অন্যদিকে পানিবন্দী কবলিত অর্থাৎ বানভাসী মানুষের কাছ থেকে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি যে তাদের যে চাহিদা বা এই মুহূর্তে যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী সরকারি সহযোগিতা কিন্তু কম হচ্ছে, তারা আরো পর্যাপ্ত চাহিদা চাচ্ছে। তো দুর্গত দিকে কথা বলতে গেলে আমি কিন্তু গিয়েছিলাম গতকালকে গিয়েছিলাম ফরিদপুরের সদর উপজেলার কয়েকটি আশ্রয় কেন্দ্রে এবং আশ্রয় কেন্দ্র সড়ক উঁচু জায়গাগুলোতে এবং বেড়িবাঁধে। তো সেখানে যে দেখেছি যে একদিকেই গত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টির মধ্যে এই মানুষগুলো খুব মানবেতর জীবনযাপন করছে, অর্থাৎ একটি তাঁবুর নিচেই তারা কিন্তু আশ্রয়িত অবস্থায় রয়েছে। সেই তাঁবুতে গৃহপালিত পশু রয়েছে, শিশু রয়েছে, বৃদ্ধ রয়েছে, এভাবেই কিন্তু তারা তাদের জীবনযাপন করতে হচ্ছে। তো কথা বলেছিলাম তাদের সঙ্গে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে, তারা বলছে একদিকে করোনার 5টি মাস তাদের যন্ত্রণার বা কষ্টের মধ্যে থাকতে হয়েছে, ঠিক তারপরে আবার বন্যায় এসে সব মিলিয়ে তাদেরকে মানবিক একটা বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়া গেছে। তো সব মিলিয়ে বন্যার পরিস্থিতি ফরিদপুরে দিন দিন অবনতি হচ্ছে এমনটি আমরা জানতে পেরেছি। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান। উত্তরাঞ্চলে বন্যা দীর্ঘায়িত হওয়ায় পানির চাপ বেড়েছে দক্ষিণাঞ্চলে, আর এর প্রভাব পড়েছে তীর রক্ষা সহ নানা প্রকল্পে। এর মধ্যে ভোলার ইলিশা রাজাপুর রক্ষা বাঁধ প্রকল্পের 200 মিটার ব্লক নদীতে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙনে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে ভোলা জেলা, আর ব্লক ও জিও ব্যাগ ফেললেও হুমকির মুখে শহর রক্ষা সহ অন্য সব প্রকল্প। উত্তরাঞ্চলের বন্যার পানি কমলেও চাপ বাড়ছে দক্ষিণাঞ্চলের নদ নদীতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোলার নদী তীরের সংরক্ষণ প্রকল্পগুলো। 340 কোটি টাকার ইলিশা রাজাপুর রক্ষা প্রকল্প এলাকার 200 মিটার ব্লক এরই মধ্যে ধসে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে মেঘনা ও তেতুলিয়া নদীর ভাঙনে 3,500 বর্গ কিলোমিটারের আয়তনের ভোলা ক্রমশ ছোট হয়ে আসছে। আন্দোলন আর দিন দরবারের পর ভাঙন রোধে 6,000 কোটি টাকার 17 মেগা প্রকল্প নেওয়া হয়েছে। এই 10 যদি
মানে রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে আমাদের যে মূল যে বেড়িবাঁধ দেওয়া হয়েছে এর ভিতরে পানি ঢুকে আমাদের সম্পূর্ণ এলাকা প্লাবিত হয়ে যাবে। নদী একদম ভাঙ্গা যায় তাহলে আমরা কই যাম? সরকার যে বলক দিছে এই বলক ভরিয়া যায়। আমরাও শেষ, আমাকেও লিয়ে যাইতে আছে নদী, বলক তো যাইবো আমরাও যাইবো, আমাকে এই অবস্থা। ভোলায় 376 কিলোমিটার নদী তীরের বিভিন্ন স্থানে 112 কিলোমিটার অতি ঝুঁকিপূর্ণ বা ভাঙনপ্রবণ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন সংকট নিরসনে বিশেষজ্ঞ দল কাজ করছে, শিগগিরই ধসে যাওয়া বাঁধ সংস্কার সম্ভব হবে। এখানে যে সিসি ব্লক ডাম্পিং করা ছিল সেটা লঞ্চ করে নদীতে নেমে যায়, সাথে সাথেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, ওখানে অ্যাডিশনাল সিসি ব্লক এবং জিওব্যাগ ফেলেছি। বর্তমানে জায়গাটা স্টেবল অবস্থায় আছে, আমরা আগামী 2-3 দিনের মধ্যে এটাকে একটা ফাইনাল স্টেজে নিয়ে যেতে পারবো। পানি উন্নয়ন বোর্ড জানায় এরই মধ্যে 60% এলাকায় ভাঙন বন্ধ হয়েছে। 2022 সালের মধ্যে 100% ভাঙন রোধ সম্ভব বলে বলছে পাউবু কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার কারণে এবারে ঈদে যাত্রীর চাপ নেই আকাশপথে, তাই এবার অভ্যন্তরীণ গন্তব্যে কোনো অতিরিক্ত ফ্লাইটও চালাবে না এয়ারলাইন্সগুলো বলছে করোনার পাশাপাশি বন্যা এবং আয় কমে যাওয়ায় আকাশপথে এবার সাধারণের আগ্রহ কম। প্রতি বছর ঈদের আগে ও পরের 10 দিন যাত্রী চাপ থাকে আকাশপথে। এই চাপ সামলাতে প্রতি বছরই দেয়া হয় অতিরিক্ত ফ্লাইট। তারপরেও টিকিটের চাহিদা থাকে আকাশচুম্বী। ঈদের সড়কের যানজট এড়িয়ে নির্বিঘ্ন ঈদ যাত্রায় বরাবরই উচ্চবিত্ত ও মধ্যবিত্তের আস্থা ছিল আকাশপথে। তবে এই বছরের পরিস্থিতি ভিন্ন। গত মার্চ থেকেই করোনার থাবায় বিপর্যস্ত এভিয়েশন খাত। জুন থেকে ফ্লাইট চলাচল শুরু হলেও যাত্রী কমেছে অর্ধেকেরও বেশি। সব মিলিয়ে এবছর ঈদ যাত্রায় কাঙ্ক্ষিত সাড়া নেই আকাশপথে। অন্যান্য বছর যেরকম হয় যে ইউজুয়ালি ঢাকা থেকে বাইরে যাওয়ার একটা চাপ থাকে, এবছর হয়তো সেই ধরনের কোনো চাপ থাকবে না। দেখুন, এখন যে আমরা ফ্লাইট অপারেট করছি, আমরা কিন্তু ক্ষতি দিয়ে অপারেট করছি মানুষকে, যাতে তাদের নিতান্ত প্রয়োজনে যাতায়াত করতে পারে এবং আস্তে আস্তে যেন মানুষের রাস্তাটা ফিরে আসে। বন্যা বর্ষার একটা প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি সারা দেশে এবং সরকারি ছুটি মাত্র 3 দিন থাকার কারণে রাস্তাটা ফিরে আসে। বন্যা বর্ষার একটা প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি সারা দেশে এবং সরকারি ছুটি মাত্র 3 দিন থাকার কারণে মানুষের আয়ের যে অসঙ্গতি, এই কারণে আসলে বিমান পরিবহনের মানুষের যাতায়াতটা কম করছে। বিশেষজ্ঞরা বলছেন করোনার জন্য এভিয়েশন খাতে অস্থিরতা কাটতে সময় লাগবে। এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের আস্থা ফেরানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। ভবিষ্যতেই বলতে পারবে যে আমাদের এভিয়েশনের ক্ষেত্রে, ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আমরা কোন পর্যায়ে যাব। তবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এয়ারলাইন্সগুলো এবং এয়ারপোর্টে আস্থাহীনতাটা মনে হয় একটা বিরাট ব্যাপার, প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের মনে। করোনার সংক্রমণ রুখতে 3 মাস বন্ধ থাকার পর জুন থেকে অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচল শুরু হয়। স্বাস্থ্যবিধি মানার শর্তে 1 আসন পরপর যাত্রী পরিবহন করছে এয়ারলাইন্সগুলো। এতে একটি ফ্লাইটের সক্ষমতার অর্ধেক বহন করা যাচ্ছে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছর ধরেই চামড়া খাতে মন্দা, তার উপর করোনায় অর্ধেকে নেমে এসেছে রপ্তানি। তবে রপ্তানি বাড়ার আশা দেখাচ্ছে চীনের বাজারে চামড়াজাত পণ্যের শুল্কমুক্ত সুবিধা। এর মধ্যে নতুন রপ্তানি আদেশও আসতে শুরু করেছে, তবে ক্রেতারা দাম কম দিচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হাজারীবাগ থেকে সাভারে কারখানা স্থানান্তর এবং সেখানে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার চালুতে দেরি হওয়ায় কয়েক বছর ধরেই সংকটে চামড়া খাত। গত অর্থবছরে রপ্তানি হয়েছে $80 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য, যা আগের অর্থবছরের চেয়ে $22 কোটি কম। ব্যবসায়ীরা জানিয়েছেন, চীনে করোনা সংক্রমণে রপ্তানি আদেশ স্থগিত ও বাতিল হওয়ায় রপ্তানি কমেছে 60%। তবে পরিস্থিতি উন্নতি হওয়ায় এখন রপ্তানি আদেশ আসতে শুরু করেছে। এছাড়া চীন আগে কেবল প্রক্রিয়াজাত চামড়ায় শুল্কমুক্ত সুবিধা দিলেও চলতি মাস থেকে চামড়াজাত পণ্যেও এই সুবিধা দেবে। আমাদের দেশ থেকে শুধুমাত্র র চামড়াই কিন্তু চায়নাতে যেত, কিন্তু এবারের আমরা যেই শুল্কমুক্ত সুবিধাটা আমরা চায়নাতে পেতে যাচ্ছি বা পেলাম, সেখানে কিন্তু আমরা দেখছি যে আমাদের প্রক্রিয়াজাত যে চামড়া পণ্যগুলো আছে সেইগুলোও কিন্তু এখন থেকে শুল্কমুক্ত ভাবে চায়নার বাজারের প্রবেশাধিকারের একটা বিশাল সুবিধা আমরা গেইন করলাম। আমি আশাবাদী যে মাত্র জুলাইয়ের 1 তারিখে এই জিনিসটা সাইন হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি আদেশ আসতে শুরু করলেও দাম কম দিচ্ছেন ক্রেতারা। দেখানো হচ্ছে অন্যান্য বাজারে চাহিদা কম থাকার অজুহাত। এই পরিস্থিতিতে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে বলছেন ব্যবসায়ীরা।
চায়না থেকে জানুয়ারির শেষের দিকেই আমাদের রপ্তানি আদেশগুলি বন্ধ হয়ে যায় এবং কিছু স্থগিত হয়ে যায়, কিছু বাতিল হয়ে যায়। ইউরোপ এফেক্টেড হলো, আমেরিকা এফেক্টেড হলো, আদার্স দেশগুলিও এফেক্টেড হলো, যার কারণে চামড়া সেক্টর কিন্তু আমাদের রপ্তানির যে লক্ষ্যমাত্রা ছিল সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারিনি। আমাদের ধারণা মতে আমাদের যে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল তার থেকে আমরা মাত্র 40% পূরণ করতে পেরেছি। 60%ই আমাদের অবিকৃত চামড়া ট্যানারিগুলিতে পড়ে আছে। বিপুল সম্ভাবনা থাকার পরও প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি হয়নি দেশের চামড়া শিল্পের। ব্যবসায়ীদের বিপত্তি বাড়িয়েছে করোনার ধাক্কা। এখন ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা চাইছেন তারা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও চলতি মাসে নতুন রেকর্ড হয়েছে প্রবাসী আয়। গেল মাসের চেয়ে $41 কোটি বেড়ে এই মাসে এসেছে $224 কোটি, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়। বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর আগে জুন মাসে প্রবাসী আয় এসেছিল $183 কোটি, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 39% এবং মে মাসের তুলনায় প্রায় 22% বেশি, যা ছিল রেকর্ড। কিন্তু জুলাই মাসে মাত্র 27 দিনেই ভাঙল সেই রেকর্ড। এছাড়া এক মাসের ব্যবধানে $3,710 কোটি নতুন রেকর্ড ছুঁয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গেল মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $3,601 কোটি। মূলত প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। করোনা সতর্কতায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে। পরিস্থিতি বিবেচনায় সেপ্টেম্বরের আগে খোলার সম্ভাবনা নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কবে স্কুল কলেজ খুলবে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। করোনার কারণে গত 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আগামী 6 আগস্ট পর্যন্ত এই ছুটির মেয়াদ। বিশেষজ্ঞরা বলছেন, এখন যে অবস্থা চলছে তাতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ নেই। এই অবস্থাতে কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুযোগ নেই। আমি আরও মনে করি যে সাধারণ যে স্বাস্থ্যবিধি যেগুলো রয়েছে এগুলোতে আরও কঠোরতা অবলম্বন করা উচিত। শিক্ষা মন্ত্রণালয় বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতামত নিয়েই প্রতিষ্ঠান খোলা হবে, সেই সাথে ছুটি আরো বাড়ানো হবে। আমরা আমাদের শিক্ষার্থীদের, শিক্ষকদের এবং তাদের সকলের পরিবারের স্বাস্থ্য নিয়ে তো এত বড় ঝুঁকি নিতে পারি না। আর আমাদের শিক্ষার্থীর সংখ্যা যা, তাতে প্রায় 4-5 কোটি পরিবার তাহলে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো সেই জন্য এটি তো আসলে করা কোনোভাবেই আমাদের সম্ভব না। এদিকে 4 মাসের বেশি সময় ধরে স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ থাকায় অনেক শিক্ষক বেতন পাচ্ছে না। ছুটি বাড়লে এসব শিক্ষকদেরকে সরকারি সহায়তা চালিয়ে যাবার দাবি শিক্ষক নেতাদের। আমরা প্রতিষ্ঠান থেকে যারা এই নন প্রশিক্ষক আছেন বা খণ্ডকালীন, তাদেরকে আমরা কোনো বেতন বা পয়সা, ঈদ বোনাস পর্যন্ত দিতে পারি নাই। প্রণোদনা বিশেষ করে শিক্ষকদের জন্য সকলকেই দেওয়া উচিত, এমপিও এবং নন এমপি। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কেউ গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বিশ্বে একদিনে মারা গেছে 5,500-এর বেশি মানুষ। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 2.5 লাখের কাছাকাছি। ভারতে নতুন প্রায় 50,000 সহ মোট শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 15 লাখ। দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে 778 জনের। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1,211 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে একদিনে ভাইরাস শনাক্ত হয়েছে 64,000-এরও বেশি মানুষের দেহে। মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,52,000। ব্রাজিলে একদিনে প্রাণহানি 955 জনের। নতুন সংক্রমিত হয়েছে 41,000-এর বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ভ্যাকসিনটির ট্রায়াল তাদের দেশে সফল হলে এবছরের শেষ নাগাদ 1.5 কোটির বেশি ভ্যাকসিন সংগ্রহ করবে তারা। বিশ্বে এই পর্যন্ত মারা গেছে 6,62,000-এর বেশি। মোট আক্রান্ত ছাড়িয়েছে 1,68,00,000। আজ বিশ্ব বাঘ দিবস। মাত্র 13 দেশে আছে ডোরাকাটা বাঘ, যার মধ্যে বাংলাদেশের সুন্দরবনের অবস্থা সবচেয়ে নাজুক। চোরা শিকারী ও খাবারের সংকটে মারা যাচ্ছে বনের রাজা। আবার বনের শরণখোলা রেঞ্জে নারী বাঘের বিপরীতে কমেছে পুরুষ বাঘ। এতে ব্যাহত হচ্ছে প্রজনন। বন বিভাগ বলছে, বাঘ রক্ষায় সুন্দরবনে কাজ করছে 750 কর্মী। নজরদারিতে ব্যবহার হবে ড্রোন। ভারতে 4 বছরে 30% হারে বেড়েছে বাঘের সংখ্যা। সবশেষ শুমারি অনুযায়ী দেশটিতে এখন ডোরাকাটা বাঘ আছে 2,226টি। বিপরীতে শিকারীদের হানা আর খাবারের অভাবে বাংলাদেশে কমছে বাঘের সংখ্যা।
বন্যপ্রাণী পাচার ও প্রতিরোধ কাজ করা আন্তর্জাতিক সংস্থা ট্রাফিক বলছে 2000 সাল থেকে পরের 18 বছরে সুন্দরবনে বাংলাদেশ অংশে 33টি বাঘ হত্যা করা হয়েছে। গবেষকেরা বলছেন সুন্দরবনে বনদস্যুরা কিছুটা নিয়ন্ত্রণে এলেও বাঘ শিকারীরা এখনো সক্রিয়, নির্বিচারে শিকার হচ্ছে বাঘের খাবার হরিণ। বাংলাদেশ সুন্দরবন থেকে এই প্রায় 18 বছরে 33টি বাঘ চোরা শিকারের হাতে মারা পড়েছে। তো এটি অবশ্যই উদ্বেগের ব্যাপার। টহল ব্যবস্থা যেভাবে করার কথা, যত সময় করার কথা, সেখানে দক্ষ জনবল থাকবার কথা, সেখানে টেকনোলজি থাকার কথা, আমি মনে করি নিশ্চয়ই সেগুলো আছে, কিন্তু তারপরে ওগুলো বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো আমাদের কোনো ফারাক থেকে যাচ্ছে। সেই সঙ্গে শরণখোলা রেঞ্জে পুরুষ বাঘ কমায় দেখা দিয়েছে নতুন সংকট। 9টি নারী বাঘের বিপরীতে আছে মাত্র একটি পুরুষ বাঘ, যা প্রজননের জন্য বড় হুমকি। সুন্দরবনের যে পূর্ব দিকে একটি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে, সেখানে আমরা কিছু যে ফলাফলটি যেটি দেখেছি, সেখানে একটু ব্যতিক্রম আমরা লক্ষ্য করেছি। 3 থেকে 4টি স্ত্রী বাঘের বিপরীতে একটি পুরুষ বাঘ থাকে, কিন্তু আমরা সেখানে দেখেছি প্রায় দ্বিগুণ, অর্থাৎ 9টি বাঘের বিপরীতে একটি পুরুষ বাঘ। তো পুরুষ বাঘ কমে যাওয়ার কারণ শিকারও হতে পারে। তবে বন বিভাগ বলছে বাঘ রক্ষায় 11টি দেশের মধ্যে ভালো অবস্থানে বাংলাদেশ। সুন্দরবনের পূর্ব পশ্চিম এলাকায় কাজ করছে 750 কর্মী নিয়ে গড়া স্মার্ট পেট্রোল টিম। পাচার বন্ধ ও নজরদারির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ড্রোন ব্যবহারের। ইন্ডিয়া, নেপাল, রাশিয়ার পরেই কিন্তু বাংলাদেশের টাইগার কনজারভেশনের যে রেটিং আছে, সেটা কিন্তু বাংলাদেশ এখন এ গ্রেডের রেটিং এর মধ্যে বাংলাদেশ আছে। সুন্দরবনের যেসব স্ট্র্যাটেজিক এরিয়া আছে, সেই স্ট্র্যাটেজিক এরিয়াগুলো মনিটরিং এর জন্য আমরা ড্রোন টেকনোলজি ইউজ করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। 2010 সালে রাশিয়ার বাঘ সম্মেলনে পরিকল্পনা নেওয়া হয় 2022 সালের মধ্যে বিশ্বে বাঘের সংখ্যা দ্বিগুণ করার। বাংলাদেশ তাতে স্বাক্ষর করে। 6 বছর আগে ঢাকা ঘোষণার মাধ্যমে সীমান্ত পথে বাঘ পাচার বন্ধে বাংলাদেশের সাথে জোট হয়ে কাজ করছে ভারত, নেপাল ও ভুটান। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 11 মাসে সুন্দরবনে পাওয়া গেছে 3টি মৃত বাঘ। এর মধ্যে 2টি বাঘের পা বিচ্ছিন্ন ছিল। কয়েক মাসের ব্যবধানে এসব মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। বন বিভাগ দাবি করছে বাঘগুলো বার্ধক্যজনিত ও অসুস্থতার কারণে মারা গেছে। আর গবেষকরা বলছেন মৃত্যুর কারণ জানতে গবেষণা দরকার। গত 10 জুলাই সুন্দরবনের আন্দারমানি ক্যাম্পের কাছে পাওয়া যায় একটি মৃত বাঘ। বাঘটির সামনের পায়ে পচন ও পেছনের 2 পা বিচ্ছিন্ন ছিল। এর আগে 3 ফেব্রুয়ারি বনের শরণখোলা রেঞ্জ থেকে আরও একটি মৃত বাঘ উদ্ধার করা হয়, সেটিরও 1 পা বিচ্ছিন্ন ছিল। একই রেঞ্জ থেকে 2019 সালের আগস্ট মাসে উদ্ধার হয় আরও একটি মৃত বাঘ। এখনও একটি বাঘের ফরেনসিক প্রতিবেদন পাওয়া যায়নি, কিন্তু বন বিভাগ দাবি করছে বাঘগুলো বার্ধক্যজনিত কারণে মারা গেছে। এরপর কুমির বা অন্য কোনো প্রাণী বাঘগুলোকে ক্ষতবিক্ষত করেছে। গবেষকরা বলছেন বাঘের মৃত্যুর কারণ নিশ্চিত হতে হলে গবেষণা দরকার, আর এ কারণে বাঘের আবাসন, খাদ্য ও রোগ নিয়ে আরও গবেষণা হওয়া উচিত বলে মনে করেন তারা। 8-9 মাসের ব্যবধানে 3টি বাঘ মারা যাওয়া একেবারে ন্যাচারাল কজে, এটা গবেষণার দাবি রাখে। কি কারণে? তাহলে কি আমাদের হ্যাবিটেটে কোনো সমস্যা হচ্ছে, নাকি অন্য কোনো কোথাও কোনো সমস্যা হচ্ছে, বাঘের কোনো ডিজিজ দেখা দিল কেনা? তাহলে সেই গবেষণা কিন্তু করবার প্রয়োজন আছে। শুধুমাত্র বাঘ নয়, সুন্দরবনের বন্যপ্রাণী ও উদ্ভিদ রক্ষায় গবেষণা কার্যক্রম বাড়াতে ম্যানগ্রোভ অ্যাডাপ্টেশন সেন্টার গঠনের কথা বলছে বন বিভাগ। যদিও 459 কোটি টাকার এই প্রকল্প এখনো পাস হয়নি। একটু আর্লিয়ার ফরেনসিক রিপোর্টগুলো পেলে ভালো। এই জন্য আমাদের যে ম্যানগ্রোভ অ্যাডাপ্টেশন সেন্টার যেটা করছি, সেখানে কিন্তু এই ধরনের ফ্যাসিলিটিগুলো থাকবে। পাশাপাশি আমাদের এখানে একটা ওয়াইল্ড লাইফ এন্ড নেচার কনজারভেশন ডিভিশন খুলনাতে কিন্তু আছে একটা। সুন্দরবন রিজার্ভ ফরেস্ট থাকা সত্ত্বেও এটা আরো বেশ কিছু পিএ ঘোষণা করা হয়েছে এবং আগের যে ওয়াইল্ড লাইফ স্যাংচুরিগুলো ছিল তার এরিয়াগুলো বৃদ্ধি করা হয়েছে। বাঘ সংরক্ষণের জন্য আমরা এই দিকটাতে বেশি গুরুত্ব দিয়েছি। 2018 সালে ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে সুন্দরবনে বাঘের সংখ্যা গণনা করা হয়েছিল 114টি। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।